আন্তর্জাতিক দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের ক্ষমতায় না থেকেও কিভাবে ক্ষমতার চর্চা করতে হয় শেখ হাসিনা সেটাও বাংলাদেশের রাজনীতিকে শিখিয়ে চলেছেন নিয়মিত। লক্ষ্য করুন, সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশ দখল হওয়ার কারণে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেও তিনি মূলত বাংলাদেশের রাজনীতিকে নির্দেশনা দিয়ে চলেছেন। নির্বাসনে থেকেও তিনি এমন একটি ন্যারেটিভ গড়ে তুলেছেন যা ইউনূস প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করছে, আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করছে এবং দেশের ভেতরের শক্তিগুলোকে একত্রিত করার আহ্বান জানাচ্ছে। এই নির্দেশনাগুলো ধাপে ধাপে বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে তার লক্ষ্য শুধু বর্তমান প্রশাসনকে অস্থিতিশীল করা নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে পুনর্নির্মাণ করা। বাংলাদেশকে নিয়ে তিনি যেসব নির্দেশনা দিয়েছেন তাই আজকে আলোচনা করব। অবস্থাতেও শেখ হাসিনার প্রতিটি বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক চিত্রপটে ভূমিকম্প সৃষ্টি করছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং দিল্লিতে প্রদত্ত ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছেন না, বরং পরিকল্পিত নির্দেশনা প্রদান করছেন। এই নির্দেশনার লক্ষ্য আসলে বহুমুখী: আন্তর্জাতিক জনমত গঠন, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি এবং ইউনূস সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করা। তার প্রথম নির্দেশনা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে: অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, শান্তি স্থাপন। এই দুটি শব্দচয়ন দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচন আয়োজিত হচ্ছে তা গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করছে না। যখন তিনি বলেন দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, তখন তিনি মূলত একটা বার্তা দেন। তার বার্তাটা এই যে এই নির্বাচনে আন্তর্জাতিক সমর্থন থাকা উচিত নয়, এবং তিনি একই সঙ্গে তার নেতাকর্মীদেরও বলেন যে এই নির্বাচন থেকে শত হাত দূরে থাকতে। এটাই তার প্রথম নির্দেশনা। নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তবে তা নির্বাচন নয়, প্রহসন। আর প্রহসনের স্বীকৃতি দেওয়া মানে রাষ্ট্রের উপর নতুন করে অপরাধ চাপানো। দ্বিতীয় নির্দেশনা ইউনূস প্রশাসনের বৈধতা নিয়ে: যে সরকারের জন্ম বর্জনের মধ্য দিয়ে সেই সরকার কখনো বিভাজিত একটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে পারে না। খুব স্পষ্ট কথা। এই বাক্য আসলে একটি রাজনৈতিক রায়। তিনি ইউনূস সরকারকে কেবল অকার্যকর নয়, বরং অবৈধ হিসাবে চিহ্নিত করছেন। তার এই অবস্থান পরিষ্কার যে এই সরকারের সঙ্গে কোনো আপোষ নয়, বরং এর পতন তিনি ঘটাবেন। তৃতীয় নির্দেশনা দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর জন্য। দিল্লির অনুষ্ঠানে তিনি যে 5টি পদক্ষেপের কথা বলেছেন তা আদতে একটি কর্মসূচি: অবৈধ সরকার অপসারণ, সহিংসতা বন্ধ, নারী এবং সংখ্যালঘুর সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই সন্ত্রাসের আন্তর্জাতিক তদন্ত। এই প্রতিটি দাবি ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র তীব্র আঘাত। বিশেষত জাতিসংঘের তদন্তের প্রসঙ্গ তুলে তিনি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। প্রথম থেকেই তিনি এটি চাইছেন। চতুর্থ নির্দেশনা আদর্শিক লড়াইয়ের: মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের বিপরীতে জামায়াত ইসলামীর উত্থানকে বিপজ্জনক হিসেবে উপস্থাপন করেছেন। এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের শক্তিশালী অবস্থান এবং তাদেরকে ক্ষমতায় আনতে চাওয়া এবং বিএনপির সঙ্গে জামায়াতকে ভিড়িয়ে দিয়ে একটা তথাকথিত মৈত্রীর ব্যবস্থা করা, তিনি সেটা তার বক্তব্যে জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি বুঝাতে চাইছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে বা হতে পারে, এবং সেটা থামাতে হবে, যা জামায়াত এবং বিএনপি উভয় পক্ষ মিলে নিশ্চিত করছে। এটাকে বন্ধ করতে হলে আওয়ামী লীগের উপস্থিতি দরকার। তিনি বারবার বলছেন বাংলাদেশে এখন রাজনীতি নেই, বাংলাদেশে এখন সবকিছু চাপিয়ে দেওয়া আছে, এবং আওয়ামী লীগ মাঠে উপস্থিত না থাকলে বাংলাদেশে যে রাজনীতি থাকে না তার প্রমাণ তিনি দিয়ে চলছেন বারবার, এবং বলছেন সে কথা। পঞ্চম নির্দেশনা ভবিষ্যৎ রাজনীতির জন্য: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জামায়াতের জোট যখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত, তখন হাসিনা নিজেকে প্রতিযোগী নয়, বরং বৈধতার মানদণ্ড হিসেবে উপস্থাপন করছেন। তিনি নির্বাচনে নেই, কিন্তু নির্বাচনকে বিচার করার অধিকার নিজের হাতে রেখেছেন। সবচেয়ে কৌশলী দিক হলো তিনি নিজের বিগত আমলের ত্রুটিও স্বীকার করছেন। তিনি বলেছেন যে আমি স্বীকার করছি আদর্শ পরিস্থিতিতে অনেক দূরে ছিল আমার সময় অনুষ্ঠিত নির্বাচনগুলো, কিন্তু এখন যারা দাবি করছে আদর্শ নির্বাচন করবে তারা করছে না কেন? এই স্বীকারোক্তি কিন্তু তাকে দুর্বল করেনি, বরং তাকে তার নৈতিক উচ্চতা দিয়েছে। তিনি দেখাতে চাইছেন যে ভুল স্বীকার করার সাহস তার আছে, কিন্তু ইউনূস সরকারের নেই। এখন যে নির্বাচন হচ্ছে বা এখন যে নির্বাচনের তোড়জোড় চলছে তার সঙ্গে তার আমলে হওয়া নির্বাচনকে মেলানোর কোনো সুযোগ নেই, কারণ তখন সকল পক্ষের জন্যই উন্মুক্ত ছিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেওয়ার, কিন্তু তারা সে সুযোগ নেয়নি। সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে না যাওয়ার অধিকার কারোর থাকতেই পারে, কোনো রাজনৈতিক দলের থাকতে পারে, এবং তিনি সেই অধিকারের
চর্চা করেছেন। কিন্তু এখন তো আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতার জোরে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের ভেতরের প্রতিটি শক্তির কাছে তার বার্তা খুব স্পষ্ট। এই নির্বাচন বিশ্বাসযোগ্য নয়, এই সরকার অবৈধ, এবং এই পথে এগোলে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে। এই কারণেই প্রতিটি বক্তব্যের পর ইউনূস সরকার, মানে শেখ হাসিনার প্রতিটি বক্তব্যের পর ইউনূস সরকার কাঁপতে থাকে, কারণ তিনি ক্ষমতার বাইরে থেকেও বৈধতার প্রশ্নটি নিয়ন্ত্রণ করছেন, যা যে কোনো শাসকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই 5টি নির্দেশনা মিলে একটি কৌশলগত হোল অফ এ স্টেট অ্যাপ্রোচ তৈরি হয়েছে। তিনি নির্বাসনে বসে বাংলাদেশের ভেতরে সম্পূর্ণ প্রভাব বিস্তার করে আছেন, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করছেন দেশের ভেতরের বক্তব্য বাইরে পৌঁছাতে, এবং নিজের অতীত ভুল স্বীকার করে নৈতিক উচ্চতা দখল করতে। এই 3টি কাজ একসঙ্গে করতে পারলে কেবল রাজনৈতিক নেতাই নয়, রাষ্ট্রনায়ক হওয়া যায়, এবং শেখ হাসিনা তো আসলে একজন রাষ্ট্রনায়কই। শেখ হাসিনা এখন সেই অবস্থানে আছেন, ক্ষমতার বাইরে থেকেও তিনি ক্ষমতার ভাষা নির্ধারণ করছেন। ইউনূস সরকারের সমস্যা হলো তারা এই ভাষার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরো দুর্বল হচ্ছে। তারা যখন বলছে হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, তখন তারা আন্তর্জাতিক মহলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন। বর্তমান সরকার, ইউনূসের সরকার প্রত্যর্পণ চুক্তির কথা বলে হাসিনাকে ফেরত চাওয়া আর সঙ্গে সঙ্গে তার বক্তব্য নিয়ে আপত্তি করা, এই দুটি জিনিস আসলে পরস্পর বিরোধী। তুমি যদি তাকে ফেরত চাও তবে তার বক্তব্যকে গুরুত্ব দেওয়া দিচ্ছ, তাই না? আর যদি তার বক্তব্য গুরুত্বহীন হয় তবে ফেরত চাওয়াটা অর্থহীন। এই দ্বিচারিতা ইউনূস সরকারের নৈতিক ভিত্তিকে একেবারে দুর্বল করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা কথা বলছেন কারণ তিনি জানেন তার কথার শ্রোতা আছে। আমরা জানি প্রথম দিন শেখ হাসিনার যে বক্তব্য, সেটাতে 11 কোটি মানুষ সেদিনই দেখেছে, এবং তারপর থেকে পর্যন্ত সব মিলিয়ে প্রায় 30 কোটি মানুষ শেখ হাসিনার বক্তব্য দেখেছে, শুনেছে। দেশের ভেতরে কোটি কোটি কর্মী এখন তার অপেক্ষায় আছে। ভারতের নীতি নির্ধারকরা তার বক্তব্য পড়ছেন, শুনছেন। ওয়াশিংটন এবং ব্রাসেলসে এখনো শেখ হাসিনা ফ্যাক্টর বিবেচনা করা হয়, এবং শেখ হাসিনাকে একটি অন্যতম বড় রাজনৈতিক শক্তি মনে করা হয়। এই বিশ্বাসটি তার সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন, আর এই মূলধন তিনি এখন খরচ করছেন একটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে, একটি সরকারকে অচল করতে, এবং একটি ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে আনতে। সুতরাং শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য কোনো বিদ্রোহীর আত্মনাদ নয়, এটি একটি রাষ্ট্রনায়কের নির্দেশনা, যিনি ক্ষমতার বাইরে থেকেও জানেন কিভাবে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয় এবং আদায় করতে হয়। তিনি বলেছেন এই নির্বাচন মানে ভবিষ্যৎ অস্থিরতা, এই সরকার মানে অবৈধতা, এবং এই পথে গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। আপনারা বুঝতে পারছেন না যে বাংলাদেশটাকে ভেতর থেকে খেয়ে ফেলা হচ্ছে। জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে বাংলাদেশকে সেখান থেকে 10টা হাসিনা এসেও ফেরত আনতে পারবে না। তার আগেই শেখ হাসিনা বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন। এটি একটি সতর্ক বার্তা, একটি রোড ম্যাপ, এবং একটি রাজনৈতিক ফতোয়া বলতে পারেন, যা কেবল বলা হয়নি, বাস্তবায়নের পথও শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ হিসেবে দিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই বুঝেছেন শেখ হাসিনার বক্তব্য, আর যদি না বুঝে থাকেন বারবার শুনুন এবং ছড়িয়ে দিন। একটু স্বাচ্ছন্দ্য চাই, আরো একটু সুস্থভাবে বাঁচতে চাই। তো এখন 5 আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি, এই যে 3টা বিষয়কে যদি আপনি একটু দেখেন, আসলে কি আমরা 5 আগস্টের পরে এটাতে কোনো উন্নতি করেছি কিনা? যদি আপনি সমাজ দেখেন, সমাজে ভাঙন তৈরি হয়েছে, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে হিংসা, মানুষের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ, সেটা কিন্তু এখন আর সমাজে সেইভাবে নেই। আওয়ামী লীগকে বিএনপি দেখতে পারে না, বিএনপিকে আওয়ামী লীগ দেখতে পারে না। আপনি যদি কোনো একটা পার্টিকুলার থানাকে হিসাব করেন, যেমন নাঙ্গলকোট থানা, আমি যেই থানার মানুষ, এইখানে বর্তমানে 36টি মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে শত শত মানুষ আসামি। যেই লোক গত 5-7 বছরে বাংলাদেশে আসেনি, সেই লোকটাও আসামি। এখন দেখেন, সমাজে আপনি বিদেশে থেকে বাংলাদেশে গিয়ে মামলা করছেন, অথবা বাংলাদেশে থেকে বিদেশের বিরুদ্ধে মামলা করছেন, অথবা দেশে থেকে দেশের মানুষের বিরুদ্ধে মামলা করছেন। এই যে মিথ্যা মামলা, যেমন নাঙ্গলকোটে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? নাঙ্গলকোট থানায় বাড়ি কালু চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান, শামসুদ্দিন
কালু। এই শামসুদ্দিন কালু নাঙ্গলকোট থানার নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তিনি ছিলেন। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর পট পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টে তার বাড়িটি আক্রমণ হয়। তার বাড়িটি যারা লুট করতে যায় তাদের একজন, কালু পরিবারের কেউই কিন্তু ওই জায়গায় ছিল না এবং থাকার কোনো অবস্থাও ছিল না। তারা যখন চুরি করতে যায়, হেমার পরে একজনের মাথা ফেটে যায়, পরবর্তীতে সে মারা যায়, পরবর্তীতে সে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায় এবং 300 জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করে। এই মামলায় কদিন পরে একজন মানুষকে ধরে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করে। এই যে সামাজিক যে বৈকল্য, অর্থাৎ সমাজে মানুষে যে একটা বন্ধন, সেই বন্ধনটা কিন্তু ছিঁড়ে গেছে। নাঙ্গলকোটে এই পর্যন্ত কয়েকশো মানুষ গ্রেপ্তার হয়েছে, কেউ জামিন পেয়েছে, কেউ এখনো অন্ধকার প্রকোষ্ঠে বন্দী অবস্থায় আছে। সামাজিক এই অবস্থার বাইরেও প্রতিনিয়ত আপনারা দেখছেন যে মব সন্ত্রাস, মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা হচ্ছে। হিন্দু লোক, সে নাকি ধর্ম অবমাননা করছে, কোথায় অবমাননা করছে কেউ জানে না, তাকে হত্যা করতে হবে, অর্ধমৃত অবস্থায় তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এই যে অবস্থাগুলো দেখেন, এগুলো কিন্তু সামাজিক ফেনোমেনা। এই সমাজ কিন্তু ভেঙে পড়েছে। হিন্দু লোকের বাড়িতে আক্রমণ, বৌদ্ধ লোকের বাড়িতে আক্রমণ, খ্রিস্টান লোকের বাড়িতে আক্রমণ, ধর্মের ভিত্তিতে ভিন্ন ধর্মের কারণে তার উপরে আক্রমণ। এই যে সামাজিক ভাঙন, তারপরে আসেন অর্থনীতিতে আমাদের গত 10 বছর স্থিতি অবস্থা ছিল মিনিমাম 7, ম্যাক্সিমাম 7.5। আমরা 7 থেকে 7.5% আমাদের প্রতি বছর গড়ে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছিল। এই 7 থেকে 7.5 প্রবৃদ্ধি অর্জন করলে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছিল 4 বিলিয়ন টাকা। এই 4 বিলিয়ন টাকার মধ্যে যখন ডক্টর ইউনূস সরকার এসে ক্ষমতা গ্রহণ করলো, তখন বাংলাদেশের অর্থনীতি নেমে গেল 3.32%, 3.5 ধরেন সর্বোচ্চ, তাহলে অর্ধেকের চেয়েও নিচে নেমে গেল। তার মানে আমাদের অর্থনীতিতে প্রতি বছর যে 400 বিলিয়ন টাকা যোগ হতো, সেটা এখন তার অর্ধেকের চেয়েও কম যোগ হয়। তার মানে এখন 200 বিলিয়ন যোগ হয়। তাহলে 400 থেকে 200 গেলে বছরে 200 বিলিয়ন আপনার নাই হয়ে গেল, আর 1.5 বছরে 300 বিলিয়ন নাই হয়ে গেল। চুরির কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, 1 বছরে গড়ে 5 থেকে 7 বিলিয়নের উপরে চুরি হয় নাই কখনো। তারা বলছে 25 থেকে 30 বিলিয়ন গত 15 বছরে চুরি হয়েছে। তাহলে সেই হিসাবে বছরে 3 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছরে গড়ে 3 বিলিয়ন টাকা পাচার হয়েছে বা চুরি হয়েছে বা লোপাট হয়েছে তাদের ভাষ্যমতে। এখন আপনি প্রতি বছর 200 বিলিয়ন শুধু লস করছেন। খেয়াল করে দেখেন, একটা বাংলাদেশের অর্থনীতিকে আপনি কোথায় নিয়ে গেছেন। রাজনৈতিক অবস্থা দেখেন, রাজনীতিটা কোথায় আছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশি ছিলেন। কেন ছিলেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তিনি বিদেশে চলে গিয়েছিলেন। তারপর তিনি আর দেশে ফেরেননি। তার কাছে মনে হয়েছে রাজনীতিতে তার অনুকূল পরিবেশ নেই। তার দলও, তার জোট বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, যার কারণে তিনিও আর দেশে ফিরেননি। এখন তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি মনে করেছিলেন রাজসিংহাসনে তিনি অটোমেটিক বসে যাবেন, কিন্তু তা হয়ে ওঠেনি। তা না হয়ে ওঠার পিছনে মূল যে কারণ, সে কারণটি হচ্ছে তিনি তার সিদ্ধান্ত নিতে প্রায় 1.5 বছর দেরি করেছেন। তিনি 1.5 বছর দেরিতে যখন বাংলাদেশে গেলেন, তখন তার হাত থেকে রাজনীতির যে গুটি অনেক দূরে সরে গিয়েছে। এই রাজনীতির গুটি যখনই দূরে সরে গেল, তখনই কিন্তু তার জন্য রাজনীতির মাঠটা কঠিন হয়ে গেল। জামাত শিবির আমেরিকার সাথে যোগাযোগ করলেন, টার্কির সাথে যোগাযোগ করলেন, তাদের বাবা পাকিস্তানের সাথে তো আগে থেকেই যোগাযোগ আছে, ইরানের সাথে যোগাযোগ করলেন, করে তারা কিছু দুর্নীতির অর্থ, চোরাই মাল বিদেশ থেকে এনে এটা বিকাশে মহিলাদেরকে দেওয়া শুরু করলেন। এবং জামাত শিবির যদিও একজন প্রার্থীও মহিলাকে দেয়নি,
তারপরেও মহিলাদেরকে ব্যবহার করে কোরআন শরীফ নিয়ে নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে মহিলাদেরকে হাত দিয়ে বলছে আপনি ওয়াদা করলেন তো। এই ওয়াদা করাইয়ে মানুষেরকে ধর্মের ভয় দেখিয়ে জাহান্নাম জান্নাতে বিক্রি করে তারা এই তারেক জিয়ার বিরুদ্ধে একটা ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করিয়ে ফেলছে। সাদেক কায়েম কদিন আগেও যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দেন হয়ে গেলেন কি? তিনি হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নির্বাচিত বিপি। এখন তিনি বলছেন শেখ হাসিনার মতো তারেক জিয়াকেও দেশ ছাড়া করা হবে। তার মানে এখন বুঝতে পারছেন যে তারেক রহমান সময়ের অপেক্ষা। তিনি যে দেশে ছিলেন তাকে হয়তো সেই দেশেই আবার ফেরত পাঠানো হবে, কিন্তু বিএনপির ম্যাক্সিমাম লোক সেই জিনিসটা বুঝতে পারেনি। না পারার ফলে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তখন বিএনপির মহাসচিব জনাব প্রফেসর ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমার আত্মা আজকে সন্তুষ্ট, কারণ যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই আওয়ামী লীগ আজ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। তাহলে খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আপনারা চৈত্র মাসে জুটকা বাতাস দেখছেন না? এইভাবে ঘুরে। এই ঘোরার কারণ হলো কোনো একটা জায়গা যখন বাতাস শূন্য হয়ে যায় প্রচন্ড গরমের কারণে, তখন চারদিক থেকে বাতাস এই জায়গাটা দখল করার চেষ্টা করে। আর যে সময়টা ঘুরতে থাকে এই সময়টা পর্যন্ত দখল হয় না। যখন দখল হয়ে যায় তখন ওই জুটকা বাতাসটা আর থাকে না। এটাই কিন্তু সমুদ্রে কিন্তু ঘূর্ণিঝড় এইভাবেই উঠে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো বিশাল একটা জনগোষ্ঠী, বিশাল একটা দলের শূন্য স্থান, যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? মৌলবাদী শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে। যারা প্রো বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টাল লোকেরা বাংলাদেশের রাজনীতি দখল করার চেষ্টা করছে। মানে বিশিষ্টরা সমাজে এখন নেই, অবশিষ্টরা এখন সমাজে বিশিষ্টের স্থান দখল করছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন সমাজে বিশিষ্ট হয়ে যায় তখন সেই সমাজের ধ্বংস কিন্তু অনিবার্য। কেন অনিবার্য? আপনি খেয়াল করে দেখেন, আইয়ুবের আমলে একবার টিচাররা ধর্মঘট করেছিল। টিচাররা যখন ধর্মঘট করে তখন ম্যাট্রিক পরীক্ষা, এন্ট্রেন্স পরীক্ষা, ওই এন্ট্রেন্স পরীক্ষার সময়ে টিচাররা গার্ড হিসেবে আসতেছে না, তখন মালি মেথর হইতে শুরু করে স্কুলের দপ্তরি থেকে শুরু করে যারা যারা আছে তাদেরকে গার্ড হিসেবে নিয়োগ করে পরীক্ষায়। তো এক ছেলে দেখে দেখে তার পরীক্ষা প্রায় শেষের দিকে তার নাম, বাপের নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখে দেখে সে পরীক্ষার খাতা ঠিক করছিল। এমন সময় এক গার্ড এসে তাকে ধরে বলল হাতে নাতে ধরা, নকল করে লিখছে, সেই জন্য তাকে এক্সপেল করা হলো। তো এক্সপেল পেপারের সাথে তার ওই এডমিট কার্ডটা যখন জয়েন করে দিল, তো ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বলল নকলটা কোথায়? কই যে এই যে দেখেন। বলে যে এটা তো নকল না, এটা তো তার রেজিস্ট্রেশন কার্ড, এটা দেখে লিখতে হয়। তাহলে আপনি বোঝেন এটা যে রেজিস্ট্রেশন কার্ড, এটা বোঝার ক্ষমতা কিন্তু এই মূর্খের নাই। এখন বাংলাদেশে যা চলছে, রাজনীতির নামে যারা বাংলাদেশটাকে ধর্ষণ করছে, তারা আসলে ওই মূর্খ দপ্তরির কায়দায় বাংলাদেশটাকে চালানোর চেষ্টা করছে। এই চেষ্টার ফলে তারেক রহমানেরা খুবই আনন্দিত হয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমানদের বারাবাতে ছাই দিয়েছে। এই ছাই দেওয়ার পর তারেক রহমানকে উদ্ধার করতে হলে, বিএনপিকে উদ্ধার করতে হলে এবার আবার ওই আওয়ামী লীগকে লাগবে। কারণ সাম্প্রদায়িক শক্তি ধর্মকে ব্যবহার করে। সাম্প্রদায়িক শক্তির দুইটা জায়গায় তাদের শক্তি, একটা হলো ধর্মকে তারা বিক্রি করতে পারে, বেহেশতের টিকিট বিক্রি করতে পারে, কোরআন হাদিস তারা বিক্রি করতে পারে, আর একটা হলো জনগণ, তাদের জনগণ। আর আওয়ামী লীগ বিএনপির শক্তি হলো একটা, সেটা হলো জনগণ। এখন জনগণের মাথার উপরে যখন ধর্মের বাঘ এসে হানা দেয়, তখন কিন্তু তাদের দুই রকমের শক্তি আর আপনার এক রকমের শক্তি। এখন বিএনপি যদি সেটা বুঝতে পারে, সেটা অনুধাবন করতে পারে, বহুমাত্রিক রাজনৈতিক চিন্তা চেতনার পক্ষে যদি তারা যদি মতামত দেয়, বহুমাত্রিক রাজনীতির পথে যদি তারা হাঁটে, তাহলে তাদের ভবিষ্যৎ আছে। তা না হলে 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই দেশের রাজনীতি থাকবে দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এন্টি আওয়ামী লীগ। সেখানে বিএনপির কোনো জায়গা থাকবে না, কারণ বিএনপির জায়গাটি নিয়ে নিবে জামাতে ইসলামী। কেন বলছি? সাম্প্রতিক বিএনপির একটি ছেলে লন্ডনে থাকে,
গত 10-15 বছর থেকে সে বিএনপি করে জানি, সে পোস্টাল ভোট দিল জামাতকে। তুই জিজ্ঞেস করলাম কেন, আসলে আমি বুঝতে পারি নাই। তার মানে বিএনপির অসংখ্য নেতা এবং কর্মী রয়েছে যারা জামাতকে ভোট দেওয়া আর বিএনপিকে ভোট দেওয়ার মধ্যে খুব বেশি তফাৎ মনে করে না। না মনে করার কারণ, তারা মনে করে এই দেশে জামাতের সৃষ্টি বিএনপির মাধ্যমে, লালন পালন বিএনপির মাধ্যমে, এবং এদের বেড়ে উঠাও বিএনপির মাধ্যমে। সুতরাং বিএনপি যে আদর্শকে ধারণ করে, জামাতও ঠিক একই আদর্শকে ধারণ করে। সুতরাং জামাত বেঁচে থাকলে বিএনপির বেঁচে না থাকলেও কিছু আসে যায় না। এইরকম ভাবার মতো একটা বিশাল অঙ্কের জনগোষ্ঠী বিএনপির ভিতরে আছে। কিন্তু যারা সরাসরি বিএনপি, ছাত্রদল, জাতীয় দল, মানে ছাত্রদল বা যুব দল, শ্রমিক দল, এইরকম ডাইরেক্ট রাজনীতি করে এসছে, তাদের সাথে পার্টির একটা অ্যাপিলেশন থাকার কারণে একটা আত্মিক সম্পর্ক আছে। কিন্তু জনগোষ্ঠী যারা বিএনপিকে ভোট দেয় এমটি আওয়ামী লীগ হিসেবে, তাদের কাছে আওয়ামী লীগ, বিএনপি যেমন, জামাতও তেমন। এখন তারেক জিয়ার জন্য এই জায়গাটা তৈরি করা, মানুষের কাছে দেওয়া খুবই ইম্পর্টেন্ট যে জামাত আর বিএনপি ভোট দেওয়া এক জিনিস নয়, এবং তাদের নীতি আদর্শ এক নয়, এবং বিএনপির সাথে জামাতের সম্পর্কের যে ব্যবধান সেটা যোজন যোজন। এটা যদি না পারেন, সাদেক কাইম যেভাবে বলেছেন বিএনপিকে তাড়ানো হবে, তারেক রহমানকে তাড়ানো হবে, সেটা হয়তো বেশি দূরে নয়। কারণ সাদেক কাইমেরা এমনও বলছেন, আমরা ভিতরে ভিতরে শুনছি, তারা বিশ্বাস করে তারেক রহমান বিদেশি নাগরিক, এবং তারা যথাসময়ে এটা নিয়ে আসবে সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে তারেক রহমান নির্বাচিত হলেও তার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে তিনি চাইলেও প্রধানমন্ত্রী হইতে পারবেন না। এই রকম পথে তারা আগাচ্ছে। আমরা জানি না বিএনপি সেটার কি সুরাহা করেছে। এখন বিষয়টা দেখেন, এখানে দুইটি ইস্যু। একটি ইস্যু হলো তারেক রহমান আসলে বিদেশি নাগরিক ছিল কিনা, আর দ্বিতীয় ইস্যুটি হচ্ছে তারেক রহমান বিদেশি নাগরিক যদি থেকে পরবর্তীতে সেটা ছেড়েও দেন, সেটা নির্বাচনী হলফনামায় প্রকাশ করেছিল কিনা। এই দুইটার কোনোটাই যদি ইয়েস হয় বা নো হয়, তাহলে কিন্তু কনসিকুয়েন্সটা গ্রেভ হবে। আসুন, বিএনপির শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের মানুষেরও শুভবুদ্ধির উদয় হোক। বিএনপি অন্তত এই কথা ভাবুক যে এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে অসাম্প্রদায়িক এবং গণমানুষের রাজনীতি করতে হলে সেটা ধর্মের ভিত্তিতে হবে না, জামাত দিয়ে হবে না, স্বাধীনতা বিরোধীদেরকে দিয়ে হবে না। এই সমাজ, এই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষকে সাথে নিয়েই করতে হবে। তা না হলে দেশ, জাতি, সমাজ এবং রাষ্ট্র সবকিছুই ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, ধ্বংসে পতিত হবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।